স্বাগত সংবাদ যোগে দিনের প্রধান সংবাদ এবং তার বিশ্লেষণ নিয়ে আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। শুরুতেই চলুন জেনে নিই কি থাকছে আজকে সংবাদ যোগে। 24 ঘন্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি 280 জন, মৃত্যু 1। এবার থাকছে পুরো আয়োজন। সারা দেশে গেল 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজন মারা গেছেন এবং একই সময়ে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 280 জন। বৃহস্পতিবার স্বাস্থ্য দপ্তরে হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার এবং কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গেল 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে রোগী ভর্তির মধ্যে বরিশাল বিভাগে রয়েছেন 66 জন, চট্টগ্রাম বিভাগে 45 জন, ঢাকা বিভাগে 98, খুলনা বিভাগে 25, ময়মনসিংহ বিভাগে 3 জন, রাজশাহী বিভাগে 39 এবং রংপুর বিভাগে 4 জন রয়েছেন। গেল 24 ঘন্টায় এই ডেঙ্গু আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। চলতি বছরে এ যাবৎকালে ডেঙ্গুতে মোট 70 জন মারা গেলেন এবং চলতি বছরের 24 জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 18,625 জন। এর মধ্যে 58.6% পুরুষ এবং 41.4% নারী রয়েছেন। দর্শক, যা পরিস্থিতি সেটা দেখে বোঝাই যাচ্ছে যে দাপট দেখাচ্ছে ডেঙ্গু। পরিস্থিতি সামাল দেবার প্রস্তুতি কেমন, বাস্তবতা কতটা কঠিন এবং এখন আসলে মাঠ পর্যায়ে কী দৃশ্য দেখা যাচ্ছে, সবটা নিয়ে কথা বলতে চাই। আমাদের সঙ্গে আছেন রোগ সংক্রামক বিশেষজ্ঞ ডাক্তার রফিকুল ইসলাম এবং আছেন ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হাফিজুর রহমান। আপনাদের দুজনের কাছে আমন্ত্রণ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং শুরুটা করতে চাই অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হাফিজুর রহমান আপনাকে দিয়ে, কারণ হাসপাতালগুলোর যে ছবি, যে অভিজ্ঞতা, সেটা আপনার কাছ থেকে খুব ভালোভাবে আমরা হয়তো জানতে পারবো। আমাকে শুরুতে একটু ধারণা দেবেন আসলে ডেঙ্গুর আসলে কি ছবিটা দেখা যাচ্ছে হাসপাতালগুলোতে, চ্যালেঞ্জগুলো কি কি নিতে হচ্ছে আমাদের চিকিৎসকদের? জি। তো প্রথমে আমি আপনাদেরকে এবং 71 টেলিভিশন দর্শকদেরকে ধন্যবাদ জানাতে চাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং ডেঙ্গু বিষয়ে কিছু আলোকপাত করার জন্য। তো আমাদের এখনো ডেঙ্গুর যে পরিমাণ উপচে পড়া ভিড় বা যেটা আমরা বলি যে ডেঙ্গু রোগী অনেক পরিমাণে ভর্তি হচ্ছে বা আমাদের ম্যানেজমেন্ট দিতে কোনো ঝামেলা হচ্ছে, সেরকম কোনো ঝামেলার মধ্যে এখন আমরা পড়িনি। প্রতি বছরের এই সময় যে পরিমাণ ডেঙ্গু রোগী আসে সেরকমই ডেঙ্গু রোগী আসছে। তবে আমরা যেটা দেখতে পাচ্ছি, ঢাকা মেডিকেল কলেজ যেহেতু আমি কাজ করি, আমার কাছে ঢাকা মেডিকেল কলেজের চিত্রটাই সবচেয়ে বেশি প্রতিদিনই ফুটে আসে যে আমাদের মহিলা রোগীদের থেকে পুরুষ রোগীর সংখ্যা বেশি। তাহলে আমরা বারবারই দেখতে পাচ্ছি যে ডেঙ্গু রোগীতে প্রতিবারের মতো মহিলা রোগীর থেকে পুরুষ রোগীরা বেশি আক্রান্ত হয়। দ্বিতীয়ত যে রোগীগুলো আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে এদের বয়স কিন্তু আমরা যদি একটু খেয়াল করি, বয়স হচ্ছে 24 থেকে 40, এই বয়সের রোগীরাই বেশি আক্রান্ত হচ্ছে। তাহলে কিন্তু আমরা জানি যে ডেঙ্গু রোগীর ক্ষেত্রে একটা কিন্তু রিস্ক ফ্যাক্টর সবসময় থেকে যায়, যে রোগীগুলো বয়স সবচেয়ে বেশি বা বয়স কম। কিন্তু আমরা কর্মক্ষম যে ব্যক্তিগুলো তাদেরকে দেখতে পাচ্ছি তারা ডেঙ্গু আক্রান্ত বেশি হচ্ছে। তার মানে এখান থেকে আমি খুব সাধারণভাবে একটা ইনফারেন্স আসতে পারি যে যারা কর্মক্ষম বা যারা যে ওয়ার্কিং এনভায়রনমেন্টে যারা কাজ করছেন, হয়তো সেই এনভায়রনমেন্টে ডেঙ্গু মশা, যে এডিস মশা, তার সংক্রমণটা খুব বেশি। আর আমরা দুই ক্যাটাগরি পেশেন্ট গুলো আমরা হাসপাতালে ভর্তি করছি। একটা হচ্ছে ক্রিটিক্যাল ডেঙ্গু পেশেন্ট, যেটা আপনারা জানেন যে ডেঙ্গু যদি হয় চতুর্থ বা পঞ্চম দিনে এদের রক্তচাপ অনেকখানি কমে যায়, রক্তের প্ল্যাটলেট কাউন্ট এটাও কমে যায়, রক্তের শ্বেত রক্তকণিকা কমে যায় এবং রোগীগুলোর শরীরের বিভিন্ন জায়গায়, বিশেষ করে পেটের মধ্যে এবং বুকের মধ্যে পানি আসে, একটু রোগীগুলো একটু ড্রাউজি হয়ে পড়ে। এরকম যে রোগীগুলো, এই রোগীগুলো আমরা পাচ্ছি। সবচেয়ে যে রোগীগুলো পাচ্ছি সেটা হচ্ছে ডেঙ্গু উইথ ওয়ার্নিং সাইন। ওয়ার্নিং সাইন আমরা যেটা বলেছি, ডেঙ্গু রোগীর হলে কিছু বিপদ চিহ্ন আছে, সেই চিহ্নগুলো যদি তারা খেয়াল করে তাহলে তারা দেরি না করে হাসপাতালে ভর্তি হয়ে যাবে। আমার একটা জিনিস খুব বাংলাদেশে খুব ভালো লেগেছে যে আমরা ডেঙ্গু রোগীর ক্ষেত্রে একটা ওয়ার্নিং সাইন রেখেছিলাম যে আমাদের সামাজিক ভাবে যদি আমরা একটু নিগৃহীত মানুষ যদি থাকি বা কেউ যদি আমাদেরকে আমাদের বাবা মা, বয়স্ক মানুষ বা এমন কেউ আছে যাদেরকে দেখভাল করার কোনো লোক নেই, তারাও কিন্তু ভর্তি হবে। কিন্তু আমরা কেন জানি এই ক্যাটাগরি লোকগুলো আমরা খুব বেশি পাচ্ছি না। তারপর একটা ডেঙ্গুর ওয়ার্নিং সাইন যেখানে আমরা বলতে পারি যে আমাদের সামাজিকতার এই যে পারস্পরিক সম্পর্কের যে সূচকটা, এটা অনেক বেশি উন্নত যে কোনো দেশের থেকে। এবং আমরা
এই ধরনের রোগী আমরা পাচ্ছি না। কিন্তু কাদেরকে পাচ্ছি আমরা এবার? ডেঙ্গুতে সবচেয়ে বেশি পাচ্ছি, খুব বেশি রোগীর মাথা ব্যথা হচ্ছে, তার সাথে অনেক বেশি বমি এবং পাতলা পায়খানা, একদম পাতলা পানি যাচ্ছে, যেটা 3 থেকে 4 দিন স্থায়ী থাকে এবং এটা শুরু হয় সাধারণত দ্বিতীয় থেকে তৃতীয় দিনে। এর সাথে আরো কিছু সমস্যা আমরা পাচ্ছি। জ্বর সাধারণত পঞ্চম বা ষষ্ঠ দিনের মধ্যে জ্বর চলে যাওয়া, কিন্তু জ্বর যাচ্ছে না, জ্বর থাকছে এবং অনেক ক্ষেত্রে রক্ত কণিকা মানে প্লেটলেটের সাথে অন্যগুলো কমে, অন্য আরেকটা শ্বেত রক্ত কমে যাচ্ছে এবং যেটা মানে ষষ্ঠ দিনে বাড়ার কথা, এটা অষ্টম বা নবম দিনও বাড়ছে না, ফলে রোগীকে অনেক বেশি হাসপাতালে থাকতে হচ্ছে। তো তদুপরি আমরা বলতে চাই যে আমাদের ঢাকা মেডিকেল কলেজে এ পর্যন্ত একটা রোগীকে আমরা আইসিইউতে পাঠিয়েছিলাম। আপনি মনে হয় যে পরিসংখ্যান খেয়াল করেছেন, এর মধ্যে সবচেয়ে বেশি যদি 300 রোগী ভর্তি হয়, তার 3 ভাগের 1 ভাগ রোগী কিন্তু ভর্তি হয়, মানে 1 ভাগের রোগী কিন্তু ঢাকায় থাকে। আমরা ঢাকার রোগীর সংখ্যা সবচেয়ে বেশি, একটা হচ্ছে ঢাকার মানুষ খুব বেশি। হ্যাঁ, আমি আসলে এখানে আপনাকে একটু থামাচ্ছি, কারণ এরপর যখন আপনার কাছে আসবো তখন খুব মৌলিক একটা বিষয় জানার চেষ্টা করব, যেটা আসলে অনেকেই জানতে চান, যে এখন আসলে চিকুনগুনিয়া হচ্ছে, ডেঙ্গু হচ্ছে এবং করোনা হচ্ছে, এই তিনটার মধ্যে আমি সিমটম দেখে কিভাবে পার্থক্যটা করতে পারবো যে কোনটা চিকুনগুনিয়া আর কোনটা ডেঙ্গু। আমি যখন দ্বিতীয়বার আপনার কাছে আসবো তখন সেটি নিয়ে জানার চেষ্টা করবো। এর ফাঁকে ডাক্তার রফিকুল ইসলাম, আপনার কাছে একটু জানি, মানে একটা সময় ছিল যখন আমরা ডেঙ্গু বলতে কেবল রাজধানীকেই বুঝতাম এবং রাজধানীর নির্দিষ্ট কিছু এলাকা আমরা বুঝতাম। এখন সেটা রাজধানী ছাপিয়ে আমরা দেখতে পাচ্ছি প্রায় সব বিভাগীয় পর্যায়ে ছড়িয়ে গেছে এবং বরিশাল তো বলা যেতে পারে একটা সময় হটস্পটও হয়ে যাচ্ছিল ডেঙ্গুর। মানে এই বিস্তারটা আসলে কিভাবে হচ্ছে আমাদেরকে একটু ধারণা দেবেন, এবং সংক্রমণ হওয়ার ক্ষেত্রে অনেকে অনেক প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেন, তারপরে কিভাবে আসলে ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন তিনি, ফাঁকগুলো কোথায় আসলে? জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ৭১ টিভিকে এই জন্য যে তারা প্রায় নিয়মিত এই ধরনের সচেতনতামূলক যে অনুষ্ঠানগুলো করছেন এবং একটা গুরুত্বপূর্ণ সময় এটি করছেন, যে সময়ে দর্শকরা সবাই এই স্ক্রিনে থাকেন, এবং ৭১ টিভির যারা দর্শক আছেন এবং শুভানুধ্যায়ী আছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দেখবেন যে প্রায় ১ জানুয়ারি থেকে এই পর্যন্ত অদ্য পর্যন্ত প্রায় ৭০ জন কিন্তু ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন এবং একটি হিসাব মধ্যে প্রায় ১৮,৬২৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে শুধু বরিশাল বিভাগেই আক্রান্ত হয়েছেন প্রায় ৭,২৯৯ জন এবং মৃত্যুর সংখ্যা সেখানে কিন্তু ১৬ জন। এবং বরিশাল বিভাগের আবার স্পেসিফিক যদি আমি করি তাহলে দেখা যাচ্ছে যে বরগুনাতেই কিন্তু মৃত্যু হয়েছে প্রায় ৬ জন। তাহলে আগে কিন্তু আপনি যথার্থই বলেছেন যে আগে এক সময় ছিল যখন এদেশের ডেঙ্গুর প্রকোপ হওয়া শুরু হয়, তখন এটি কিন্তু শুধুমাত্র ঢাকাতেই এটি লিমিটেশন ছিল। কিন্তু ডেঙ্গু রোগের যে এখন পরিধি বাংলাদেশের সর্বত্রই প্রতিটি বিভাগেই এর কিন্তু বিস্তার হয়েছে, কারণ এই যে অ্যাডিসবাহী যে মশাগুলো সেগুলো কিন্তু সব বিভাগেই কিন্তু ছড়াচ্ছে এবং সেখানে ঢাকাতে যেটা সচেতনতামূলক যে অংশগ্রহণগুলো, যে কর্মসূচিগুলো আছে সেগুলো যেভাবে সুচারুভাবে পালিত হচ্ছে সেটি কিন্তু অন্য ডিস্ট্রিক্টে সেগুলো হচ্ছে না। তাহলে বোঝা যাচ্ছে যে বরিশালে সেটা কিন্তু অনেকটাই অবহেলিতভাবে হচ্ছে এবং সেই কারণেই বরিশালে এই আক্রান্তের সংখ্যাটা কিন্তু এবার অনেক বেশি। এবং আমি মনে করি যে এইটা আমরা যেভাবে যে পুরাতন যে ধ্যান ধারণা, যে পুরাতন ফগিং মেশিন যেটি দিয়ে আমরা করি সেখানেও কিন্তু সেটি যথার্থ নয়। তাই আমরা যেই পর্যাপ্ত পরিমাণ যে ওষুধগুলো ইউজ করি এবং যে সচেতনতামূলক কার্যক্রম আমাদের থাকা উচিত, বিশেষ করে ডেঙ্গু রোগে যারা আক্রান্ত হন তাদেরকে যেন আমরা বলি যে আমরা দিনের বেলাতে বা ইয়েতে যেন তাদেরকে সার্বক্ষণিক যেন মশারির ভিতরে থাকার জন্য, এবং যারা রোগীরা যেন আক্রান্ত না হতে পারে সেই জন্য সারা শরীর যেন তারা ঢেকে রাখে, কিংবা ফ্রিজের নিচে যে ট্রে থাকে, ফুলের টবে যে পানি থাকে সেগুলোকে আমরা বলি বদ্ধ পানিগুলো যেগুলো থাকে সেগুলোকে পরিষ্কার করার জন্য। আমরা যদি এই পদ্ধতিগুলোকে, কিংবা যারা বিশেষ করে এসি রুমে যারা থাকেন তাদের কিন্তু ডেঙ্গু রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক থাকে, এবং যারা গাড়িতে যারা ইউজ করেন তাদেরও কিন্তু ডেঙ্গু রোগে আক্রান্ত, কারণ মশাগুলো কিন্তু এইভাবেই বাহিত হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে। তা আমরা যদি এই সচেতনতামূলক কার্যক্রমগুলো যদি যথেষ্টভাবে করি এবং তাহলে কিন্তু দেখা যাবে যে এই আক্রমণের হারটা কিন্তু অনেকাংশ কমে যাবে। তবে আমি প্রথমেই বলবো, মানে আমরা যেন একটি ব্যাপারে আতঙ্কিত করে না তুলি, জনগণের মধ্যে যেন এটা আতঙ্কিত না হয়, কারণ ডেঙ্গু রোগ আপনি অবশ্যই মনে আছে 2023 সালে যে পরিমাণ ক্যাজুয়ালিটি হয়েছিল সেই তুলনায় কিন্তু ক্যাজুয়ালিটির সংখ্যাটা কম এবং আক্রান্তের হারও কিন্তু কম। তারপরও একই সাথে যেহেতু এবার ডেঙ্গু, করোনা এবং চিকুনগুনিয়া হচ্ছে, সে জায়গায় কিন্তু আমাদের একটু কনফ্লিক্ট তৈরি হচ্ছে।
এবং এই সংখ্যাটা কিন্তু কোনো অংশে সেই হিসাবে কিন্তু সংখ্যাটা কম নয়। এবং ডেঙ্গু রোগের চিকিৎসা আবার পাশাপাশি যদি আপনি করোনাতে আক্রান্ত হয় তাদের চিকিৎসার ক্ষেত্রে কিন্তু আমাদের একটু জটিলতা, ডাক্তারদের যারা আমার হসপিটাল আছে সেই ক্ষেত্রে জটিলতা অ্যারাইজ করছে। এবং হসপিটালগুলোতে আমি মনে করি যে পর্যাপ্ত পরিমাণ যে বেড সংখ্যা, সেটি ডেঙ্গুর যে কর্নার, সে ডেঙ্গু কর্নার পর্যাপ্ত থাকা উচিত এবং সেখানে কিন্তু পর্যাপ্ত ফ্যাসিলিটিস থাকা উচিত। যেমন এক সময় কিন্তু আমরা দেখেছেন আপনার প্রায় 2023 সালে স্যালাইন সংকট দেখা দিয়েছিল, সেটি কিন্তু এখনো পর্যন্ত হয়নি। সুতরাং কেন এই যদি রোগীর সংখ্যাটা বৃদ্ধি পায় তাহলে আমরা কিভাবে সেটিকে প্রতিরোধ করব, তার পাশাপাশি কিভাবে সেটাকে আমরা চিকিৎসা দিব, সেটার দুইটাই কিন্তু সমন্বয় থাকে এবং সেই সমন্বয়টা থাকলে ক্যাজুয়ালিটির সংখ্যাটাও কিন্তু অনেকাংশে আচ্ছা আচ্ছা, একটা সময় বলা হতো যে শুধুমাত্র দিনের বেলা যেই মশা কামড়াচ্ছে, এডিস মশা, সেখান থেকে ডেঙ্গুটা হচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদের চরিত্র বদলাচ্ছে। এখন তো সারা বছর জুড়ে কম বেশি ডেঙ্গুতে অনেকেই ভোগেন। সেই হিসেবে আমরা কি এই কনক্লুশনে আসতে পারি যে হ্যাঁ, দিনের বেলা মশা কামড়ালেই কেবল ডেঙ্গু, রাতের বেলা কামড়াবে না? না, এটা আসলে দেখেন সবকিছুরই, যেমন আপনি কোভিডকালীন সময় আমরা দেখেছি তাদের ধরন কিন্তু পাল্টাচ্ছে, একের পর এক চেঞ্জ হয়, তার জেনেটিক্যালি চেঞ্জ হয় এবং এই এডিসের ক্ষেত্রে কিন্তু সেই ধরনের চেঞ্জগুলো কিন্তু আসছে। সুতরাং এটি কোনো নির্দিষ্ট ইস্যু না এবং অনেক ক্ষেত্রে রাতের মশাগুলো কামড়ালেও কিন্তু আপনার যে ডেঙ্গু হচ্ছে না সেটা কিন্তু আপনি বলতে পারবেন না। তাই আমাদের যে সন্ধ্যার পরে যে মশাগুলো আমরা সাধারণত বলি যে সকাল একদম আর্লি মর্নিং এবং সন্ধ্যার সময়, এই সময়টা একটু রিস্কি থাকে, সেগুলো থেকে আপনাকে সচেতনতা অবলম্বন করতে হবে এবং যেই ধারণটা যেই এটা চেঞ্জ হচ্ছে সেই অনুসারে আমাদের ব্যবস্থাগুলো নিতে হবে। এবং আমরা যে এখন যেমন আধুনিক পদ্ধতি যেগুলো আসছে, যেমন জেনেটিক পদ্ধতি বা উলবাকিয়া কিট বন্ধাত্মকরণ পদ্ধতি, এগুলোকে যেন আমরা যদি ফলো করি তাহলে কিন্তু এই আক্রান্তের সংখ্যাটা কিন্তু অনেকাংশে কমে আসবে। অনেক ধন্যবাদ। আমি এখান থেকে আবারও আলাপটা শুরু করব। আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হাফিজুর রহমান আপনার কাছে একটু আসতে চাই। ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং করোনা, এই তিনটার মধ্যে পার্থক্যটা আমি উপসর্গ দেখে কিভাবে ধরতে পারবো এবং টেস্ট করার জন্য সবচাইতে ভালো সময় কখন, অর্থাৎ কতক্ষণ মধ্যে আমাকে আসলে টেস্টটা করতে হবে ডেঙ্গুর জন্য? জি, প্রথম কথা হচ্ছে যে আমরা আসলেই, আপনি খুব একটা এই সময় যুগে একটা আমাকে প্রশ্ন করেছেন যে আমরা কিভাবে রোগী দেখে বুঝতে পারি যে এটা ডেঙ্গু বা এটা চিকুনগুনিয়া বা এটা কোভিড। তো আমরা যদি সিম্পল ওয়েতে একটু আমরা বিবেচনা করি যে করোনা ভাইরাস আসলে আমাদের শ্বাস নালীর একটা রোগ, তাহলে শ্বাস নালী শুরু হয় নাক থেকে একদম শ্বাসের যন্ত্র পর্যন্ত, সেটাই কোভিড হওয়ার কথা। সেকেন্ড, যদি আমরা চিন্তা করি ডেঙ্গু মূলত যে কাজগুলো করে সেটা হচ্ছে জ্বর হয়, হঠাৎ করে সাডেন অনেক বেশি জ্বর আসে, গায়ে প্রচন্ড ব্যথা করে, মনে হচ্ছে আমরা যেটা বলি ব্রেক বোন ফিভার, হাড় ভেঙে যাচ্ছে। কিন্তু ডেঙ্গুতে একটা জিনিস যেটা হয় না কখনোই, আমাদের যেটা আমরা বলি অস্থির যে জয়েন্ট, আমি ইংলিশে বলছি, জয়েন্ট যে প্রদাহ হয় না। তাহলে আমরা যদি সিম্পল ওয়েতে একটু যদি আসি, যে আমি খুব বেসিক ওয়েতে আসতে চাই, যে একটা মানুষের জ্বর হলো যেটা আস্তে আস্তে শুরু হলো এবং তার নাক দিয়ে পানি পড়া শুরু করলো, সে হাঁচি কাশি হচ্ছে, গলা ব্যথা হচ্ছে, একই সাথে খাবারের স্বাদ নষ্ট হয়ে যাচ্ছে এবং নাকের গন্ধ পাচ্ছে না, এটাকে আমরা সাধারণ বাংলায় বলি ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা। তাহলে ইনফ্লুয়েঞ্জা নিয়ে এই সময় যারা আমাদের কাছে আসবেন তাদেরকে আমরা ধরে নিব এদের প্রিডমিনেন্টলি তারা এফেক্টেড বাই দ্য করোনা ভাইরাস। তাহলে প্রথম হচ্ছে ফ্লু লাইক সিমটমস। কিন্তু ডেঙ্গুতে কি হতে পারে না? হতে পারে। কিন্তু আমরা ডেঙ্গুর গায়ের ব্যথা, যেটা মূলত হয় পিঠে এবং পায়ের নিচের দিকে, প্রচন্ড ব্যথা হয়, যে ব্যথাগুলো বনি পেইন রাতে অনেক বেশি থাকে। বাট আমরা ফ্লুতে যেটা হয় জয়েন্টে কিছু ব্যথা হয় এবং গায়ের মাসেল গুলো চিবায়, যেটাকে আমরা বলি মায়ালজিয়া বা ম্যালেইস, এবং প্রচুর পরিমাণে ম্যালেইস থাকে রোগীর। তার এখান থেকে আমরা একটু আলাদা করে ফেলতে পারি যে এইটা আমরা বলতে পারি এটা কোভিড বা করোনা, এবং একটু কাশি থাকে রোগীর, শ্বাসকষ্ট হতে পারে। আমরা চলে আসি এখন ডেঙ্গুতে এবং চিকুনগুনিয়া, যে দুটো হঠাৎ করে জ্বর আসে, অনেক বেশি মাত্রায় জ্বর আসে, জ্বর 104-3-4 মতো পৌঁছে যায় এবং জ্বরটা 2-3 দিন খুব বেশি থাকে। জ্বরের সাথে যে ঘটনাগুলো ঘটে, ইউজুয়ালি আমরা এইখানে থাকে গায়ে ব্যথা, যেটা পিঠে ব্যথা বেশি, পায়ের দিকে ব্যথা থাকে, মাসেল পেইন থাকতে পারে, মাথা ব্যথা থাকে, চোখের পিছনে ব্যথা থাকে, অনেক সময় প্রচুর বমি হয় এবং পাতলা পায়খানা হয়। কিন্তু চিকুনগুনিয়ার ক্যারেক্টারিস্টিক্যালি যেটা হয় যে পেইন গুলো কিন্তু পিঠে খুব বেশি হয় না, পেইন গুলো হয় হাতের ছোট ছোট জয়েন্টে, এবং হাতের জয়েন্ট গুলো ফুলে যায়। পায়ের যে নিচের দিকে জয়েন্ট আমরা অ্যাঙ্কেল যেটা বলি, বা তার সামনে যে জয়েন্ট গুলো ফুটের, এই জয়েন্ট গুলো ফুলে যায়, তীব্র ব্যথা হয় এবং রোগী হাঁটতে পর্যন্ত পারে না।
তাহলে রোগীর আমরা যদি ভাগ করে ফেলি যে একটা হচ্ছে বোন পেইন, একটা হচ্ছে বোন পেইন, আর একটা জয়েন্ট পেইন। সাথে হচ্ছে যদি আমরা একটু পরীক্ষার যদি সাহায্য নিই, আমরা দেখেছি যে প্রথম দিনে ডেঙ্গুর জন্য NS1 আছে, কোভিডের জন্য র্যাপিড অ্যান্টিজেন আছে, কিন্তু চিকুনগুনিয়ার জন্য কোনো পরীক্ষা নেই। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে বেশ কয়েকটা সেন্টারে কিন্তু আমাদের মাল্টিপ্লেক্স PCR বলতে চাই, কারণ যেখানে করোনা, চিকুনগুনিয়া বা ডেঙ্গু একসাথে আমরা PCR করতে পারি, ডিএনএ তাদের RNA গুলোকে ডিটেক্ট করতে পারি এবং প্রথম দিনে আমরা বলতে পারি সে কোন রোগে আক্রান্ত হয়েছে। আবার আমরা যদি NS1টা করি ডেঙ্গুর জন্য, আমরা জানি যে NS1 এর সেন্সিটিভিটি খুব বেশি না। তার মানে আমরা যদি 100টা ডেঙ্গু রোগী নিই, অনেক ক্ষেত্রে 30টা রোগীর ক্ষেত্রে তাদের ডেঙ্গু থাকা সত্ত্বেও নেগেটিভ হয়ে যেতে পারে। তারপরে যারা NS1 নেগেটিভ যে পেশেন্ট গুলা, যাদের এরকম জয়েন্ট সিমটম খুব বেশি এবং যারা পারসিস্ট করে যাচ্ছে বিয়ন্ড দা 6 to 7 days, তাদের ক্ষেত্রে আমরা ধরে নিয়ে রোগীটা চিকুনগুনিয়া হয়েছে। আর যাদের ফ্লু নিয়ে যারা প্রেজেন্ট করে, নাকে পানি, হাঁচি, মাথায় ব্যথা, গায়ে চিবোচ্ছে, গায়ের মাসেল গুলা চিবাচ্ছে, একদম এই ধরনের যারা নিয়ে প্রেজেন্ট করে, সাথে তাদেরকে আমরা মনে করি তারা কোভিড হয়েছে। তো সবচেয়ে বড় কথা, আমাদের এই মুহূর্তে ভয় কোনটা? আমাদের ভয় হচ্ছে ডেঙ্গুর ফ্যাটালিটি অনেক বেশি। ডেঙ্গুতে রোগী মারা যাচ্ছে, যদি 300 রোগী ভর্তি হয় 4 জন রোগী মারা যায়, কিন্তু আমাদের এই মুহূর্তে কোভিডের রোগী মারা যায় না। জি, আমি এটা একদম শুরুতে বলেছিলেন এবং আপনাকে বিশেষভাবে ধন্যবাদ, কারণ আমি কয়েকটা পয়েন্টে আসতাম, সেটা আপনি একবারেই বলে দিয়েছেন। অর্থাৎ টেস্টের বিষয়টা আসতাম, সেটাও আপনি খুব চমৎকার করে স্পষ্ট করেছেন। আমি একটু ডাক্তার রফিকুল ইসলাম আপনার কাছে একটু আসি। মানে আমাদের মায়েরা এবং ছোট ছোট শিশুরা বেশিরভাগ সময় বাসায় কাটান এখনও, সেই হিসেবে ডেঙ্গুর ঝুঁকি তাদের ক্ষেত্রে অনেক বেশি, এটা বলা হয়। মানে শিশুদের ক্ষেত্রে এই ঝুঁকির মাত্রাটা কেমন, অর্থাৎ কোন পর্যায়ে গেলে আমরা টেস্ট করাবো এবং ভর্তির প্রয়োজনীয়তাটা হতে পারে, এবং তাদের জন্য আসলে নিরাপত্তাটা কিভাবে নিশ্চিত করা যেতে পারে? যারা বিশেষ করে বাসায় থাকেন এবং আমাদের যে মারা এবং তার বাচ্চারা, বিশেষ করে তাদেরকে কিন্তু এই রোগে কিন্তু আক্রান্ত হওয়ার সংখ্যাই বেশি। কারণ দেখা যায় যে বাসার যে যদি টবগুলো যদি পরিষ্কার, আমি আগেও বলেছি যে যদি এগুলো পরিষ্কার করা ঠিক মতো নিয়মিত পরিষ্কার করা না হয়, তাহলে দেখা যাচ্ছে যে বাচ্চারা প্রায়শই আক্রান্ত হন। এবং বাচ্চাদের আক্রান্ত হলে কিন্তু আপনার বিশেষ করে আমাদের দেশে কিন্তু আপনি জানেন যে প্রি-আইসিইউর সংখ্যা কিন্তু অনেকাংশে কম, এবং একটি বাচ্চার নিউনেটাল আইসিইউর সংখ্যা কিন্তু অনেকাংশে কম। সুতরাং সেই হিসেবে আপনার বাচ্চাদের প্রতি আমাদের সযত্ন থাকা উচিত, এবং বিশেষ করে বাচ্চারা আক্রান্ত হলে আমাদের একটি ধারণা, অনেকেই আছেন আমরা যেমন জ্বর থাকলে ক্লোফেনাক্স সাপোজিটরি দিই, এই ধরনের ওষুধগুলো যেন আমাদের প্রয়োগ করা না হয়। শুধুমাত্র প্যারাসিটামল জাতীয় যে ধরনের ওষুধ আছে সেগুলো যেন আমরা প্রয়োগ করি এবং জ্বর কমানোর জন্য, তাতেই কিন্তু আপনার এই যে ক্যাজুয়ালিটির হারটা কিন্তু অনেকাংশে কমে আসবে। এবং বাচ্চাদের ক্ষেত্রে আপনার আমরা জানি যে বিভিন্ন ধরনের ক্রিম পাওয়া যায়, সেই ক্রিমগুলো যদি আমরা হাতে কিংবা পায়ের যে অংশগুলো যদি ফুল প্যান্ট পরাই, হাফ প্যান্টের বদলে কিংবা ফুল শার্ট পরাই, তাহলে কিন্তু এই মশার আক্রান্ত হওয়ার ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার সংখ্যাটা কিন্তু অনেকাংশে কমে যাবে। এবং ক্রিমগুলো যদি আমরা ইউজ করতে পারি, তাহলে দেখা যাচ্ছে যে, এবং যারা বাচ্চারা বিশেষ করে যারা স্কুলে যায়, তো আপনারা কিন্তু অনেকাংশেই খেয়াল করবেন যে বাচ্চারা স্কুলে গেলে স্কুল থেকে কিন্তু আক্রান্ত হয়ে আসছে। এবং সেই জন্য আমরা বলি যে স্কুলে বিশেষ করে স্কুলগুলোতে যেন নিয়মিত আমাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতাটা যেন অবলম্বন, প্রত্যেকটা স্কুলেই যেন সেটি পালন করা হয়। এবং বাচ্চাদের ক্ষেত্রে যদি আমরা যদি ক্রিমগুলোকে ইউজ করি, তাহলে কিন্তু এই মশার আক্রান্তের সংখ্যাটা কিন্তু অনেক কমে যাবে। এবং বাচ্চারা আক্রান্ত হলে সেই ক্ষেত্রে কিন্তু ডিহাইড্রেশনের সম্ভাবনা কম থাকে, কারণ আপনারা জানেন যে বাচ্চারা আক্রান্ত হলে সাধারণত এই সকল ক্ষেত্রে যে শক সিনড্রোম ডেভেলপ করে, সেখানে বাচ্চাদের ক্যানুলা করাটাও কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। এবং এক্সপার্ট যদি ডক্টর বা এক্সপার্ট সিস্টার যদি না থাকেন, সেক্ষেত্রে ক্যানুলা করা কিন্তু খুবই ডিফিকাল্ট। তাই আমি মনে করি যে বাচ্চাদের ক্ষেত্রে যদি এই ধরনের আক্রান্ত আপনি যদি জ্বর মনে হয়, তাহলে প্রথম থেকেই যেন প্রচুর পরিমাণে ফ্লুইড তাকে দেওয়া হয়। এবং জুস, বাচ্চারা কিন্তু একটা জুস খেতে কিন্তু খুব পছন্দ করে, তাদেরকে যদি আপনি ডাবের পানি কিংবা ফলের জুস যদি করে দেন, তাহলে কিন্তু এই যেটা ক্যাজুয়ালিটির যেটা বেশি করে ক্যাজুয়ালিটি হওয়ার সম্ভাবনা থাকে, আশঙ্কা থাকে, সেই আশঙ্কাটা কিন্তু অনেকাংশে কমে আসে। অনেক ধন্যবাদ। আসলে সত্যি আমাকে মানে খারাপ লাগছে আপনাদের থামাতে, কারণ অনেক গুরুত্বপূর্ণ কথা বলছিলেন এবং এই পরামর্শটা এই সময়ের জন্য খুবই প্রয়োজন ছিল। নিশ্চয়ই সামনে কোনো আয়োজনে আমরা আরও বিস্তারিত আলাপ করার সুযোগ পাবো এবং এই বিষয়গুলো আরও স্পষ্ট করে আমরা জানতে পারবো। অনেক ধন্যবাদ আপনার দুজনকে আমাকে সময়টা দেওয়ার জন্য। আমাদের সঙ্গে ছিলেন দুজন অতিথি, ছিলেন ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হাফিজুর রহমান এবং রোগ সংক্রামক বিশেষজ্ঞ ডাক্তার রফিকুল ইসলাম। এবং এই ছিল দর্শক আজকের সংবাদযোগের আয়োজনে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। থাকুন একাত্তরের সাথে।